মীরা দেখেছিল সেসব নিউজ পোর্টালের কমেন্ট সেকশনে বিকৃত মানসিকতার অর্ধ শতাধিক মানুষের কুরুচিপূর্ণ মন্তব্যের ঢল। মোবাইল আর নেট সহজলভ্য হওয়ায় শিক্ষিত অর্ধশিক্ষিত সকলেরই এখন সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতি। এক একজন যেন সমাজবিজ্ঞানী কিংবা দার্শনিক হয়ে গেছে, যেন বোদ্ধা সমালোচকদের মতো ভূমিকায় থেকে তাই কড়া ভাষায় কথার বাণে জর্জরিত করে যাচ্ছেন অন্যের ব্যক্তিগত জীবনকে। তার কি কোনো স্টেপ নেওয়া উচিত? কিন্তু সেই বা এই দূরদেশে থেকে কি করতে পারবে? বাপি আর আন্টি কারোরই ভাগ্যিস সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, নইলে এতক্ষণে তাদের মন বিগড়ে গিয়ে হানিমুনে যাওয়ার স্বাদ মিটে যেত। রাতে রিনির বাবা মাকে একসাথে দেখা গেল পারমিতার বাবার কক্ষে ঢুকতে। রিনিকে দিয়েই ওদের নিজের ঘরে ডেকে পাঠিয়েছেন তিনি। তিনজনই চুপচাপ কিছুক্ষণ। ফের পারমিতার দাদা তার স্ত্রীর দিকে চোখের ইশারায় বললেন, কি হয়েছে জিজ্ঞেস করো না বাবাকে। বৌদি মাথা নিচু করে তার দৃষ্টি মেঝেতে নিবদ্ধ রেখে নীরবে ঠায় দাঁড়িয়ে রইলেন যেন। ফের নীরবতা ভেঙে পারমিতার দাদাই বলে উঠলেন, এত রাতে হঠাৎ আমাদের ডেকেছেন কেন বাবা? তার জবাবে একটুখানি চুপ থেকে খোকনের দাদু বললেন, তোমরা কেউ কি পত্রিকা পড়ো না আজকাল? প্রশ্নের জবাবে যে উনি এভাবে প্রশ্ন ছুড়ে দিবেন তা রিনির বাবা মা দুজনের কেউই ভাবেনি হয়তো। আর তাই ভেবাচাকা খেয়ে নিয়ে একে অপরের দিকে তাকিয়ে রইলেন। একটা ঢোক গিলে নিয়ে এবার বৌদি বললেন, বাবা আমি তো সংসার ছেলে মেয়ে সব সামলে তেমন সময় পাই না যে খবরের কাগজ নিয়ে বসবো। অত অবসর কি মেলে আমাদের মতো গৃহিণীদের? পারমিতার বাবা এবার তার ছেলের দিকে জবাবের উদ্দেশ্যে তাকালেন যেন। বাবা আমায় অফিসের কাজে একটু বেশি ব্যস্ত থাকতে হয় ইদানিং। সামনে আমার প্রমোশন হবার আছে। এখন যদি কাজের ব্যাপারে বেশ সিনসিয়ার না থাকি তাহলে এবারও সেটা আটকে যাবে গতবারের মতো। যেন স্বগতোক্তি করে বললেন পারমিতার দাদা। তাদের উত্তর শুনে খানিকক্ষণ চুপ করে থেকে ফের তিনি বললেন, মিতা আর ওর স্বামীকে নিয়ে কী সব ছেপেছে কদিন ধরে নিউজ পেপারে। সেসব জানার পর লজ্জায় মুখ দেখানোর আর জো নেই। এবার পারমিতার দাদার বৌদি ঠিকভাবে কিছু বুঝতে না পেরে একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। তাদের মুখের অভিব্যক্তি দেখে বাবা হয়তো বুঝে গেলেন যে ওরা সেসব সম্পর্কে অবগত নয়, আর তাই বালিশের নিচে লুকিয়ে রাখা পত্রিকার পাতার কাটিং বের করে নিজের ছেলের দিকে হাত বাড়িয়ে দিলেন। আর্টিকেলটা পড়ার আগে ছবিগুলোর দিকে চোখ পড়ল তার। সে চোখ ফিরিয়ে নিতেই যেন ছো মেরে রিনির মা ওর হাত থেকে নিয়ে নিলেন খবরের কাগজের পাতাটা। পারমিতার বাবা এবার নিচ থেকেই বললেন, মিতা যে চাকরি করত তাকে তোমাদের জানা ছিল রাজন বেঁচে থাকতে? দ্রুত বেগে মাথা দুধারে নেড়ে দাদা বললেন, আমি এসবের কিছুই জানতাম না তখন বাবা। রিনির মা তুমি কি আগে থেকে কিছু জানতে? বৌদি ততক্ষণে গোটা লেখাটার বেশ খানিকটা পড়ে ফেলেছেন। স্বামীর কথায় সম্বিত ফিরতেই তিনি বললেন, তোমারও যে কি কথা! শুনলে রাগে গা জ্বলে যায়। আজ পর্যন্ত কখনো দেখেছ কারোকে ঢোল পিটিয়ে জনে জনে বলে পরকিয়া করতে? দাদা এবার আর কিছু বলার সাহস পেলেন না, কারণ রিনির মার মুখ ছুটলে পরে যে আরও কি কি বেরোবে তা কে জানে। সবে তো পরকিয়া বলে ফেলেছে। বাবার সামনে ওসব শোনাটা বেশ অস্বস্তিদায়ক হবে তার জন্যে। রিনি দরজার আড়াল থেকে দাঁড়িয়ে সব শুনছিল। পেপার কাটিংটা দেখার জন্য তার অস্থিরতা কাজ করছিল মনে। পিসি যে এতদূর আধুনিক যুগের চিন্তাধারায় বিশ্বাসী তা জানা ছিল না তার, আর তাই তার হাত নিষ্পিস করছিল মার কাছ থেকে নিয়ে আর্টিকেলটা পড়ার জন্যে। ওদিকে সকাল হতে না হতেই অনামিকার ঘুম ভাঙল মোবাইলের রিংটোনের শব্দে। যেখানে ছুটির দিনগুলোতে সে একটু বেশিই ঘুমিয়ে বেলা করে উঠতে ভালোবাসে, সেখানেই কাক ঢাকা ভরে তাকে জরুরি কল করবে কে? নিশ্চয়ই কোনো রং নম্বর হবে ভেবে ঘুমের ঘোরে হাতড়ে হাতড়ে টেবিলের ওপর থেকে ফোনটা তুলে নিয়ে সে হ্যালো বলতেই, অনা
আমি তোর মহিদ্দা বলছি। ওই মেয়েটা কে রে? কোন মেয়ে? তাই এই সকাল সকাল কল দেবার কি দরকার ছিল রে দাদা? একটু বেলা করে জানতে চাইলে কি আমি তোকে ভুলভাল ইনফরমেশন দিতাম নাকি? বলে রাগে গজগজ করতে লাগলো অনামিকা। তোর সাথে দাঁড়িয়ে কলেজ গেটের বাইরে ফুচকা খাচ্ছিল যে, বলল মোহিত। ও আচ্ছা আচ্ছা, সেই ফর্সা মতো একটু গোলোমোলো টাইপ মেয়েটার কথা বলছিস তো? ওকে ভালো লেগে থাকলে সরি দাদা, তার বয়ফ্রেন্ড আছে। আরে না না, শ্যামলা মতো লম্বা মেয়েটার কথা বলছি আমি, আতকে উঠে বললেন মোহিতদা। অনামিকার মুখে এবার যেন একটা হাসির রেখা দেখা গেল। সে আসলে তার দাদার মুখ থেকে শুনতে চাইছিল ঋণীর কথা। ঘুমের ঘোরে চোখ বন্ধ রেখে সে মুচকি এসে বলল, তোকে বলেছিলাম না দাদা, আমি নিজে পছন্দ করে বৌদি সিলেক্ট করলে পছন্দ না হয়ে যাবেই না। বৌদি, ওরে বাপরে, এতটা ভাবিনি এখনো। আর তাছাড়া তার মতামতের তো একটা ব্যাপার আছে। এবার অনাও যেন একটু ভাবনায় পড়ে গেল, কারণ সে জানে রিনি প্রফেসরের প্রেমে ডুবে ডুবে জল খাচ্ছে। কিন্তু সেসব সে দাদাকে না বলে একটুখানি সময় নিয়ে ফের হেসে বলল, তোর কলেজেই তো পড়ে রে, লেগে থাকলে কতদিন আর না না করতে পারবে। আমার হ্যান্ডসাম দাদা বলে কথা, জোর দিয়ে বলল অনামিকা। এখন তো কলেজ বন্ধ চলছে, কাল দেখলাম, আর আজ থেকে টানা 10 দিন ছুটি। ততদিনে সে আমায় বেমালুম ভুলে গেলে ফের মনে করিয়ে দিবি, গিয়ে নিজের নাম পরিচয় বলে বন্ধুত্ব করতে চাইবি তার সাথে। তুই একদিন দেখা করিয়ে দে না আমাদের, ধীর গলায় বলল মোহিতদা। আমি না হয় চেনাশোনা করিয়ে দিলাম, কিন্তু কথা তো তোকে এগিয়ে নিয়ে যেতে হবে। এমন লাজুক ছেলে সেজে থাকলে কোনো দিন তার মন পাবি না, সে আমি বলে রাখলাম। ওসব আমি দেখে নেবক্ষণ, আগে তো কোথাও মিট করা আমাদের। আচ্ছা, আমি ভেবে দেখছি কিভাবে কি করা যায়, কিন্তু বেশি এক্সপেকটেশন রাখিস না যেন আবার, বলল অনামিকা। কেন রে, ওর কি কোনো অ্যাফেয়ার চলছে কারো সাথে? জানতে চাইল মোহিত। অনা সে কথা জবাবটা সরাসরি না দিয়ে ঘুরিয়ে বলল, ওর মতো মিষ্টি মেয়ের পিছে লাইন দেবার জন্যে তো ছেলের অভাব নেই, তাই বলছিলাম আর কি। এবার মোহিতের কণ্ঠেও যেন হাসি ফুটে উঠল। সে বলল, তা ঠিক বলেছিস, ভীষণ মিষ্টি চেহারা, রাতের ঘুম গায়েব করে দেবার পক্ষে যথেষ্ট। তাই নাকি? সেজন্যই তো বলি, আমার কুম্ভকর্ণ দাদা আজ এত সকালে কি করে কল দেয়। মোহিত হাসতে হাসতে বলে, কি ঠিক করলি জানাস কিন্তু আমায়। এখন রাখছি। পারমিতার কণ্ঠে খুব নিরিবিলি শান্ত ছোট্ট একটি ভালোবাসার নাম মিরিক। ঘন বিস্তীর্ণ পাইন বন, অপরূপ টি গার্ডেন, মুগ্ধকর মনেস্ট্রি, সুইস কটেজ, মিরিক লেক সব মিলিয়ে অসাধারণ লেগেছে আমার কাছে। এছাড়াও এই দার্জিলিং ভ্রমণে এসে পুরো শহর জুড়ে নানা ধরনের মন মাতানো স্থাপনা আর পাহাড়ের সবুজ সৌন্দর্যের পাশাপাশি কাঞ্চনজঙ্ঘার অনুপম সৌন্দর্য আমার মন কেড়েছে। এক একটা জায়গা তার নিজের সৌন্দর্য দিয়ে এমনভাবে বেঁধে রাখতে চাইছে যে ছেড়ে আসায় দায়। একটা সকাল মল রোডে কাটানোর আকুলতা আর কাউকে উদাসীন করবে কিনা জানি না, তবে আমার তো থেকে যেতে মন চাইছে। অতনুকে বলতে এসে হাসি মুখে বলল, এখানে না হয় বাড়ি কিনে ফেলি, শেষ বয়সে এসে থাকবো দুজনে। আমি বললাম, সত্যিই যদি সব কাজ ফেলে পড়ে থাকা যেত তবে ভালোই হতো, কিন্তু তোমার যা ভীষণ কাজের ব্যস্ততা, বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। অতনুর নজর এড়াতে পারল না সেটা। আমার কোমর জড়িয়ে ধরে সে বলল, যতখানি পারি তোমার ইচ্ছে পূরণ করার চেষ্টা করে যাব আমি মৃত্যুর আগ পর্যন্ত। তার মুখে হাত চাপা দিতে সে আমার হাতের তালুতে একটা কিস করে দিয়ে ফের একটু হেসে বলল, আচ্ছা যাও, ভূত হয়ে পাশে থাকবো, ঠিক আছে? পারমিতা তার জবাবে কিছু না বলে গভীর আলিঙ্গনে ডুবে যেতে তার বুকে মুখ লুকিয়ে রাখল।
সারাদিন ঘোরাঘুরি করে ফের রাতের ডিনার সেরে ঘরে এসে ঢুকতে দুজনের চোখে যেন ক্লান্তি নেমে আসে। পোশাক বদলে বিছানায় শুতে না শুতেই আজ কম্বলে জড়াজড়ি করে একে অপরের শরীরের উত্তাপ মেখে যেন আরামে ঘুমের রাজ্যে বিচরণ করে তারা। পরদিন ভোরবেলা ঘুম ভাঙতে অতনু তাকে ডেকে বলল যে আজ কালিম্পং যাবার কথা। এখানকার হোটেল ছেড়ে দেবে তারা, সেখানের উদ্দেশ্যে তাই লাগেজ সমেত একেবারে বেরিয়ে পড়তে হবে। পারমিতা উঠে গিয়ে জিনিসপত্র গোছাতে নিল। অতনু বলে যে তুমি আগে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, আমি ততক্ষণে গুছিয়ে নিচ্ছি সব। অতনুর এই সাহায্যকারী মনোভাবের জন্যে পারমিতা তার গালে একটা কিস করে বলল, এমন স্বামী যেন বাংলার ঘরে ঘরে হয়, তবে ধন্য হবে রমণীকুল। পারমিতার আদর পেয়ে মুখে একটা প্রসন্ন হাসির রেখা দেখা গেল অতনুর। সে তাকে ইশারায় তাড়া দিয়ে ফের বলল, এমন স্বামী তো এক পিসই আছে, তাও পারমিতার জন্যে। ওয়াশরুম থেকে মুখ হাত দিয়ে বেরোতেই সে অতনুকে তাড়া দিল গিয়ে ফ্রেশ হয়ে আসতে। ও যেতেই ততক্ষণে সে রেডি হয়ে নিচ্ছিল। ফের সব কমপ্লিট, শুধু লিপস্টিকটা পরা বাকি। সে হাতে নিয়ে লিপস্টিক ঘুরিয়ে ঠোঁটে লাগাতে যাবে, যখন ঠিক তখনই আচমকা তার মোবাইল ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নম্বর দেখে সে বিদেশের নম্বর, তাই বুঝতে পারল না যে খোকন নাকি মীরা কল করেছে তাকে। ওদের কল পেয়ে তাড়াহুড়োয় কারো নম্বরই সেভ করতে মনে ছিল না তার। কল রিসিভ করে সে হ্যালো বলতে ওপাশ থেকে, বাবা বেঁচে থাকতে এসব শুরু করে দিয়েছিলে তুমি না? ছি ছি, তোমায় মা ভাবতেও ঘেন্না হচ্ছে আমার। আরে টাকার জন্যে যে তুমি এত নিচে নামবে তা জানলে কখনো তোমার কাছে আবদার করে কিছু চাইতাম না। এসব তুই কি বলছিস বাবা? বলে যেন আর্তনাদ করে ওঠে পারমিতা। খবরদার, তোমার ওই নোংরা মুখে যদি তুমি আমায় আর কোনো দিন বাবা বলে ডেকেছ তো। ছেলের কথার তীর যেন বকে এসে বিঁধে পারমিতার। সে ডুকরে কেঁদে উঠল যেন। অতনু ওয়াশরুম থেকে বেরোতেই তার এই অকস্মাৎ পরিবর্তিত রূপ দেখে আর চুপ করে থাকতে পারল না। সে তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল, তোমার মার সাথে কথা বলার ভদ্রতা জ্ঞান জানা না থাকলেও সে যেহেতু আমার স্ত্রী, তাই আমি কিন্তু আর সহ্য করব না তুমি তাকে যা তা বলে অপমান করলে। প্রথমটা একটু ভরকে গেল, নিজেকে সামলে নিয়ে খোকন বলে উঠল, বাহ, এটাই তো দেখার বাকি ছিল। বেশ বেশ, তা ভদ্রলোক হতে আগে নিজে শিখুন, ফের অন্যকে জ্ঞান দান করবেন। তোমার সমস্যা কি এটাই যে তোমার মা কেন বৈধব্যকে বরণ করে জীবন পার করলো না? কড়া গলায় জানতে চাইল অতনু। আমার সমস্যা জানতে না চেয়ে বরং চোখ কান খোলা রেখে দেখুন যে গোটা দুনিয়ায় আপনাদের নোংরামো নিয়ে চর্চায় কিভাবে অন্যদের অপদস্থ হতে হচ্ছে। অতনু বুড়োকুসকে ফোনের লাইনটা কেটে দিয়ে তাকিয়ে দেখল পারমিতা তখনও কেঁদেই চলেছে। সে কিছু বলতে নিতেই পারমিতা তাকে কথা বলার সুযোগ না দিয়ে বলল, আমায় এখান থেকে নিয়ে চলো অতনু, আমি আর কোথাও যেতে চাই না, বাড়ি ফিরে যাব এখনই। ক্লিনিকের দরজা ঠেলে বের হয়ে একটু সামনে যেতেই মিহির দেখল গেটের কাছটায় দাঁড়িয়ে আছে কেউ। আলো আধারে আবছাভাবে বোঝা যাচ্ছিল যে সেটা একটা নারী অবয়ব। তাকে দেখেই হঠাৎ সামনে এসে বলল, চিনতে পেরেছেন? আমি সুপ্তি। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে চেয়ে থেকে একসময় সে বলল, ভুলে যাবার প্রশ্নই ওঠে না। তার জোর গলায় এভাবে কথা বলার ধরনে অবাক হয়ে গিয়ে সুপ্তি বলল, এত এত পেশেন্ট আপনার, তাদের প্রত্যেকের নামই কি মনে থাকে? এতজনের নাম মনে রাখেন কি করে? সকলের নাম হয়তো মনে থাকে না, কিন্তু যারা বিশেষভাবে স্মৃতিতে দাগ কেটে যায় তাদের কথা তো ভোলা সহজ নয়। সিরিয়াস কণ্ঠে বলে খানিকটা সময় সুপ্তির দিকে তাকিয়ে রইল মিহির। তার কথা শুনে হতবাক হয়ে গিয়ে খানিকক্ষণ চুপ থেকে একটা সময় পর সুপ্তি বলল, তেমন কোনো ঘটনা তো ঘটেছিল বলে মনে পড়ছে না আমার। কিটকেটে লোভ দেখিয়ে যে গিয়েছিলেন, ধরুন সেটার কথাই বলছি আমি।
বলে খিক খিক করে হেসে উঠল মিহির। এতক্ষণে সুপ্তিও যেন একটু সহজ হয়ে নির্মল বাতাসে শ্বাস নিয়ে হাসল। ফের কাঁধে ঝোলানো ব্যাগ থেকে চকলেট বের করে মিহিরের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, সরি, এটা দিতে একদম ভুলে গেছি আমি। এবার মিহির তার দিকে অপলক নয়নে চেয়ে থাকে কিছুক্ষণ, ফের বলল, দেখুন মিস, আমি খুব বেশি নাটকীয়তায় বিশ্বাসী নই, তা যা বলার সরাসরি বলতে চাই। বলে একটু থামল যেন। অবাক চোখে তাকিয়ে থেকে সুপ্তি হতবুদ্ধি হয়ে গেছে যেন এমনভাবে থেকে, তাই বলল, আমি কি এখানে এভাবে এসে আপনাকে বিরক্ত করছি? আসলে হাত সেরে গেছে, তাই মনে হলো থ্যাঙ্কস জানানো উচিত একবার, সেজন্যই আসলাম। মিস সুপ্তি, আমি আসলে আপনাকে খুব মিস করছিলাম একদিন। অর্থপূর্ণ দৃষ্টিতে চেয়ে থেকে বলল মিহির। মেয়েটি এবার হকচকিয়ে গিয়ে একটা ঢোক গিলে বলল, মানে? আমি ঠিক বুঝতে পারছি না যে আপনি কেন আমায় মিস করতে যাবেন। একজ্যাক্টলি, আমি কেন আপনার জন্যে শূন্যতা অনুভব করব? আপনি আমার কে? বলে মৃদু হাসল মিহির। ফের সুপ্তি কিছু বলার আগে ওর হাত থেকে কিটক্যাটটা নিয়ে প্যাকেট খুলে সেটা ভেঙে সুপ্তির হতভম্ব অবস্থার হা করা মুখে ঢুকিয়ে দিয়ে বলল, অত ভাবতে হবে না, এটা স্বাভাবিক একটা ব্যাপার যে আপনি আমার বোরিং লাইফে সেদিন অনেকটা প্রাণ চাঞ্চল্য এনে দিয়েছিলেন। তাই হয়তো বারবার মনে হচ্ছিল যে রোজ রোজ এমন কিছু ঘটলে মন্দ হতো না। বলে নিজেও একটুখানি চকলেট মুখে দিয়ে দুষ্টুমি ভরা চোখে তাকালো মিহির। বারান্দায় দাঁড়িয়ে বাহিরের অন্ধকারে নির্নিমেষ তাকিয়ে থেকে পারমিতা ভাবছিল সেদিনের কথা, যেদিন তারা কালিম্পং যাওয়া ক্যান্সেল করে হঠাৎ দার্জিলিং থেকে ফিরে এলো। প্লেন ল্যান্ড করার পর এয়ারপোর্টে এসে নেমে বের হয়ে আসতেই একঝাঁক সাংবাদিক তাদের ঘিরে ধরেছিল যেন, যা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়ে খানিকক্ষণ চুপ করে চেয়ে থেকে সে গা ঘেঁষে দাঁড়িয়েছিল অতনুর। তার এত বছরের জীবনে এসব ঘটনা তো বিরল। অতনুর জন্য হয়তো কিছুই নতুন নয়, ওর সামাজিক মর্যাদায় এসব খুবই স্বাভাবিক, কিন্তু পারমিতার কাছে এত এত মানুষের চোখে নজরবন্দি হওয়াটা যে বড়ই অস্বস্তিদায়ক। বারবার জ্বলে ওঠা অসংখ্য ক্যামেরার ফ্ল্যাশ লাইটের আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছিল তার। আর কী সব প্রশ্ন, স্যার স্যার করে যেন অতনুর মাথাটা খারাপ করে দিতে চাইল। ম্যাম ম্যাম করে দু একজন তাকেও কিছু জিজ্ঞেস করতে নিলে ওর কাঁধে হাত রেখে বকে আগলে নিয়ে যেন গর্জে উঠে বলল, ডোন্ট ডেয়ার টু আস্ক হার ইউর স্টুপিড কোশ্চেন্স। তারা বাড়িতে এসে পৌঁছানো অবধি গোটা রাস্তায় কেউই আর কোনো কথা বলল না। ফের ঘরে ঢুকে যার যার মতো সাবান নিয়ে পোশাক পাল্টে অতনু তার বিজনেস কল আর মেইলের রিপ্লাই করতে লাগলো। আর পারমিতা কিচেনে গিয়ে রান্নার আয়োজনে লেগে পড়ে যেন নিজেকে ভুলিয়ে রাখতে চাইছিল সেসব। ফের দায়সারাভাবে ডিনার সেরে দুজনেই শুয়ে পড়েছিল খাটের দুধারে। হানিমুন থেকে ফিরে আসা যুগলদের মতো খুশি মন ছিল না তাদের, যেন এক ঝটকায় সব আনন্দ উবে গেছে। দিদি জামাইবাবুরা, ভাগ্নে ভাগ্নিরা, অফিস স্টাফরা সবাই কি ভাবছে তাদের নিয়ে কে জানে। রেনির আজকাল স্যারের সাথে ভালোই কথা হচ্ছে, আগের চেয়ে একটু বেশি সময় কথা বলতে পারে সে, পড়া বুঝে নেয়ার বাহানায়। আর স্যারেরও ছুটি থাকায় খুব একটা তাড়া দিতে পারে না কোনো অজুহাত দেখিয়ে। কথা বলতে বলতে এখন খানিকটা গল্প হয় তাদের, যদিও রিনি শুরু করে, কিন্তু স্যার যে এখন আর আগের মতো রাগ দেখিয়ে তাকে থামিয়ে দেয় না, সেই বা কম কি, চুপচাপ শুনে যায় স্যার। মাঝে মধ্যে একটু হেসে ওঠে যে তা রিনি তার কণ্ঠ শুনেই বেশ বুঝতে পারে। কিন্তু এভাবে আর কদিন চালানো যায়? ত্রিপাঠীজিকে না দেখতে পেয়ে এ কদিনই রিনির মনে হচ্ছে যেন এক যুগ পেরিয়ে গেছে। সে মনে মনে ভাবছিল এর একটা বিহিত করতেই হবে তাকে। এরই মধ্যে মার ডাকে ভাবনায় ছেদ পড়ল তার। আসছি মা বলে ডাইনিং হলের দিকে ছুটে গেল সে। ওদিকে অনামিকা
তার বাবা মা আর ছোট ভাইয়ের সাথে ডিনার করতে করতে বারবার মোবাইল চেক করছিল। দেখে তাকে বাবা বললেন, খাবার সময় নো মোবাইল, নো ফেসবুক, বলেছিলাম না তোকে? বাবা, জাস্ট একটা কমেন্টের রিপ্লাই করে রেখে দিচ্ছি আমি, বলল অনামিকা। মার মুখের দিকে তাকিয়ে সে বুঝল যে একদিন ধরে বিরাজমান পরিস্থিতির কারণে এখনও যেন থমথমে চেহারা তার। সোশ্যাল মিডিয়ার কল্যাণে সে আর মোহিতদাও জেনে গেছে ব্যাপারটা, শুধু ছোটরা জানে না কিছুই। ওদের বাড়িতে বাবা মার কথা কাটাকাটি তার কানে গেছে যদিও। বাবার রক্ষণশীল মানসিকতায় ব্যাপারটা মোটেও ভালো ঠেকেনি যে সেটা সেও জানে। কোনো ক্রমে খেয়ে উঠে নিজের ঘরে যেতে না যেতেই মোহিতদার কল। সে হ্যালো বলতেই ফোনের অপর প্রান্ত থেকে, অনা, আমি একটা বুদ্ধি বার করেছি রে, বলল মোহিত। কি বুদ্ধি? আর কোথাকার কোন প্রত্নতত্ত্ব বিভাগের সিন্দুক থেকে বেরোলো? বিটলামি রাখতো, আগে আমার আইডিয়াটা শুনেই দেখ না। তোর মান্দাতা আমলের প্ল্যান শুনে কাজ নেই। এবার মোহিত একটু গম্ভীর স্বরে বলল, তুই আরও শপিং টপিং ঘোরাঘুরি কিছু একটা নাম করে দেখা করতে যাবি। সেখানে হঠাৎ আমি এসে হাজির হয়ে বলবো, আরে অনা তুই এখানে? ফের তুই আমায় বলবি, দাদা পরিচয় করিয়ে দিচ্ছি, ও হচ্ছে আমার বান্ধবী রিনি, আর রিনি উনি হচ্ছে আমার প্রাণপ্রিয় মোহিতদা। তারপর ফের আমি তোদের ফুচকা, আইসক্রিম এসব খাইয়ে আরও কিছুটা টাইম গল্পে মাতিয়ে রেখে বিদায় নিতে চাইলে তুই বলবি যে দাদা আমার বন্ধু কিন্তু তোমার কলেজে পড়ে, র্যাগিং ট্যাগিং যাতে ফেস করতে না হয় ওর খেয়াল রেখো। আর রিনি তুই মোহিতদার নম্বরটা সেভ করে রাখ, কোনো বিপদে পড়লে যাতে কল দিতে পারিস। রিনি তোমায় জীবনেও কল দেবে না, বলে মনে মনে ওর প্রফেসরকে 101টা গাল দিল। অনা, সে না দিক, আমি তো দিতেই পারি নাকি? সেটা কিভাবে? তুই বলবি যে রিনি দাদা যাতে তোকে চিনতে পারে তাই তুই একটা মিস কল দিয়ে রাখ, আর দাদা তুমি ওর নম্বরটা কিন্তু অনার বন্ধু লিখে সেভ করে রাখবে। রিনি সব বুঝে যাবে, বুঝলে বুঝবে, কিন্তু আমার সামনে তো আর না না করতে পারবে না, তাই না? বলে অট্ট হাসি দিয়ে উঠল মোহিত। ওদিকে রিনির তখন বিছানার এপাশ ওপাশ করে কিছুতেই যেন আর ঘুম আসছে না। সে খাট থেকে উঠে গিয়ে পড়ার টেবিলে থাকা জগ হতে ঢেলে নিয়ে ঢকঢক করে এক গ্লাস জল খেয়ে আবার শুয়ে পড়ল। কিন্তু না, ঘুমের টিকিটিরও যেন দেখা নেই আজ। অগত্যা সে আর থাকতে না পেরে কিছু না ভেবে স্যারের নম্বরে কল দিয়ে বসল। অফিসে নিজের কেবিনে বসে চোখ বন্ধ করে অতনু ভাবছিল যে এত এত মিটিং কনফারেন্স সব অ্যাটেন্ড করে শান্তিতে দম ফেলবারও জায়গা নেই। প্রেস ব্রিফিং করে সে চাইলে অনেক কিছুই বলতে পারত, কিন্তু সেটা যেন কৈফিয়ত দেওয়ার মতো মনে হতো। কেন তাদের জবাব দিতে হবে? তারা কারোকে জবাব দিতে বাধ্য নয়। দুজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি স্বেচ্ছায় সজ্ঞানে একে অপরের কাছে আসে, একসাথে সময় কাটাতে ভালোবাসে, তবে সেটা নিয়ে কেউ জাজ করার কে? তার বোধগম্য হয় না যেন ঘটনাটা জানার দিন থেকে যেন তাদের মাঝে দূরত্ব বেড়ে গেছে। আসলে মনটাই মরে গেছে এসবের কারণে। পাশাপাশি চুপচাপ শুয়ে থেকে রাতটুকু পার করে দেয়া, ফের সকাল হতেই তার অফিসের দায়িত্ব আর ওর সংসারের কাজ খুঁজে নেয়া, এভাবেই চলছে যেন দায়সারাভাবে জীবন। না, কিছু একটা বিহিত করতেই হবে এটার, নইলে যে তারা আগের মতো স্বস্তি ফিরে পাচ্ছে না। সে তার লয়ারকে কল দিয়ে ডেকে এনে বলল যে ওই নিউজ পেপারের বিরুদ্ধে যেন তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অসম্মানজনক রিপোর্ট করার জন্য মানহানির কেস করা হয়। ওদিকে সকাল থেকে রিনিরাজ খুশির ঠিকানা নেই। কাল রাতে স্যারকে ইনিয়ে বিনিয়ে আরও কিছু পড়ার সমস্যার কথা বলে সে দেখা করতে রাজি করিয়ে ফেলেছে। তাই পাখির মতো উড়ু উড়ু মনটা যেন তার কতক্ষণে বাবা অফিস গেলে বাড়ি থেকে বেরোতে পারবে সে প্রহর গুনছে। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানে।
গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন এবং গল্পের বাকি অংশ শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।